হ্যালো গাইস, ওয়েলকাম টু পারো স্মার্ট। তো আজকের তিনটে টপিক হলো ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট, খুব ইম্পর্টেন্ট, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন ইন নিউজ, অ্যান্ড ইন্ডিয়া অ্যাট G7। তিনটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইসরায়েল প্যালেস্তাইনের যে কনফ্লিক্ট সেটা বহু পুরনো, হিস্টোরিক্যাল রুট বহু পুরনো। ইসরায়েল 1948-এ ইন্ডিপেন্ডেন্স পায়। তার আগে অবধি প্যালেস্তাইনের আন্ডারেই ইসরায়েল ছিল, আর প্যালেস্তাইন ছিল অটোমান এম্পায়ারের আন্ডারে। অটোমান এম্পায়ার হলো তুর্কিশ এম্পায়ার। তো 1517 থেকে 1922, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের এন্ড অব্দি এটা কিন্তু অটোমান এম্পায়ারের আন্ডারেই ছিল। এরপরে ব্রিটিশ অকুপেশনে চলে যায়। আর 1800 থেকে 1900 এর মধ্যে জনসংখ্যার বিচার করলে মুসলিমস ছিল এই এরিয়াতে অ্যারাউন্ড 87%, খ্রিশ্চানস ছিল অ্যারাউন্ড 10%, অ্যান্ড জিউস ছিল অ্যারাউন্ড 3%। অর্থাৎ জিউসরা অল ওভার ইউরোপ ছড়িয়েছিল। বাট ইন বাট জেরুজালেম সিটিতে জেরুজালেম সিটিতে জনসংখ্যা ইকুয়াল ছিল। কেন না? মুসলিমসদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা থার্ড ইম্পর্টেন্ট সিটি আফটার মক্কা অ্যান্ড মদিনার পরে। এটা আল আকসা আকসা মস্ক আছে এখানে, আল আকসা মস্ক। খ্রিশ্চানসদের জন্য জেসাস ক্রাইস্টের এখানেই ক্রুসিফিকেশন অ্যান্ড রিজারেকশন হয়েছিল। আর জিউসদের জন্য টেম্পল মাউন্ট এখানেই আছে। তো ভেরি ইম্পর্টেন্ট জেরুজালেম সিটি, কালচারালি অ্যান্ড হিস্টোরিক্যালি, রিলিজিয়াসলি। তো 1800 থেকে 1900 এর মধ্যে জিউসদের এগেনস্টে অ্যান্টি সেমিটিজম বেড়ে যায়। এর অর্থ হলো যে জিউসদেরকে পারসিকিউট করা হয়। ওকে, অ্যান্ড মানে যে জিউসদেরকে বিতাড়িত করা হয় এবং অত্যাচার করা হয় অল ওভার ইউরোপে। এই টাইমে জিউসরা একটা হোমল্যান্ড খুঁজছিল, যেখানে তারা সেফ হাউস, হোমল্যান্ড মানে সেফ সেফ হোম খুঁজছিল। এই সময় অস্ট্রো হাঙ্গেরিয়ান জার্নালিস্ট থিওডর হার্জল, ইনি একটা থিওরি দেন। সেটা কি না, সেটাই নাম হয়ে যায় জায়নিজমের। তো জায়নিজম কি না, জিউসদের জন্য জিউসদের জন্য প্যালেস্তাইনে একটা সেফ হোমল্যান্ড। ওকে, তো এরপরেই আস্তে আস্তে ওই প্যালেস্তাইন এরিয়াতে জিউসদের মাইগ্রেশন বাড়তে থাকে। অ্যান্ড আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1917-এ যখন স্টার্ট হয় ওয়ার্ল্ড ওয়ার, তখন থেকে জিউসদের যে মাইগ্রেশন সেটা আরো বেড়ে যায়। ঠিক আছে, কি ব্যাপার না, ব্রিটিশ ফরেন সেক্রেটারি যার নাম হচ্ছে জেমস আর্থার বালফোর, তো উনি ডিক্লেয়ার করেন 1917-এ যে ন্যাশনাল হোম ফর জিউস ইন প্যালেস্তাইন। এরপরে যে মাইগ্রেশন সেটা আরো বেড়ে যায়, মাইগ্রেশন রাইজেস। ওকে, এবং টেনশনও তার সাথে সাথে এসকেলেট করে। কেন না, আরবিয়ানরা এতে থ্রেটেন ফিল করে, যারা ওখানকার ইন্ডিজিনাস আরবিয়ান ছিল তারা থ্রেটেন ফিল করে। ওকে, দ্যাট ইজ ওয়াই কি হয় না, কমিউনাল ভায়োলেন্স বিটুইন জিউস অ্যান্ড আরবস এবং গ্রোয়িং মিসট্রাস্ট। তো 1947-এ ইউএন রেজলিউশন অফ 181, এখানে রেকমেন্ড করা হয় টু স্টেটস এর, একটা জিউইশ স্টেট, একটা আরব স্টেট। আর জেরুজালেমটাকে রাখা হয় ইন্টারন্যাশনাল সিটি হিসাবে। এটা অ্যাকসেপ্টেড বাই জিউস, বাট আরবরা এটা মেনে নেয়নি। তো 1948-এ ইসরায়েল ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করে, অ্যান্ড ফার্স্ট আরব ইসরায়েলি ওয়ার এই সময় শুরু হয়। তো কি হয় না, পাঁচখানা আরব কান্ট্রি যেটা ইসরায়েলকে ঘিরে ছিল, তার মধ্যে হচ্ছে ইরাক আছে, লেবানন আছে, এছাড়া সিরিয়া আছে, ইজিপ্ট ইজিপ্ট অ্যান্ড জর্ডান। এই পাঁচটা কান্ট্রি মিলে অ্যাটাক করে ইসরায়েলকে। তো ইসরায়েল ব্রিটিশ অ্যান্ড ফ্রান্সের সাপোর্টেতে এই ওয়ারটা জিতে যায়। অ্যান্ড 7 লক্ষ প্যালেস্তিনিয়ান তারা ডিসপ্লেস হয়। তো ডিসপ্লেস হয়ে কোথায় যায়, তারা রিফিউজি হিসাবে যায় এই পাঁচটা কান্ট্রিতে মুভ করে। ওকে, আর এই যে ক্যাটাস্ট্রফ বা বিপর্যয়, ক্যাটাস্ট্রফ মানে বিপর্যয়, এটাকেই বলে আল নাকবা। ওকে, তো রিফিউজি ক্রাইসিস হয়। তো নেক্সট হচ্ছে ওয়ার্স গুলো কি, আরো আরো অনেক ওয়ার হয়েছে মাঝখানে। যেমন হচ্ছে যে 1956-এ ইজিপ্টের সাথে একটা ওয়ার হয় সুয়েজ কানালের জন্য, যেটাকে বলে সুয়েজ কানাল ক্রাইসিস। ওকে, সেখানেও কিন্তু জয়লাভ করে ইসরায়েল। তো 1967-এ আবার 6 ডে ওয়ার হয়। তবে 1948-এর ওয়ারের ইম্প্যাক্ট ছিল এই যে ইসরায়েল গেইনস মোর ল্যান্ড
দেন ইউএন অ্যালটেড, মানে ইউএন এর আন্ডারে যে ল্যান্ডটা পাচ্ছিল তার চেয়ে বেশি ল্যান্ড যুদ্ধের পরে তারা পেয়ে গেছিল। 1967 এর 6 দিনের ওয়ারের পরে কি হয় না, এই ক্ষেত্রেও ইসরায়েল অ্যান্ড ইসরায়েল ক্যাপচার করে নেয় গাজা আর সিনাই পেনিনসুলা। সিনাই পেনিনসুলা হচ্ছে এই দুটো জায়গা ক্যাপচার করে ইজিপ্টের থেকে। ওকে, আর ওয়েস্ট ব্যাংক অ্যান্ড জেরুজালেম এটা ক্যাপচার করে জর্ডানের থেকে। আর গোলান হাইটস যে এরিয়াটা সেটা ক্যাপচার করে ফ্রম সিরিয়া। ওকে, এরপরে কি হয়, 1973-তে ইয়ম কিপ্পুর ওয়ার হয়, যেটা ইজিপ্ট অ্যান্ড সিরিয়া অ্যাটাক করে তাদের এই যে এরিয়াগুলো, এই যে সিনাই পেনিনসুলা অ্যান্ড গাজা ক্যাপচার করেছিল ইজিপ্ট থেকে, আর সিরিয়ার কাছ থেকে গোলান হাইটস নিয়েছিল, সেটাকে ব্যাক নেওয়ার জন্য ওরা আবার ইসরায়েলের উপরে অ্যাটাক করে, বাট এবারও ইসরায়েল উইন্স। এরপরে ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস হয় 1979-এ, সেখানে পিস চুক্তি হয় একটা বিটুইন ইসরায়েল অ্যান্ড ইজিপ্ট, যেখানে সিনাই পেনিনসুলা রিটার্ন করে দেয়, বাট গাজা কিন্তু রিটার্ন করেনি। এতে ইম্প্যাক্ট কি হয়, রাইজ ইন ইসরায়েলি অকুপেশন, আর কি না, আন্দোলনের একটা বীজ এই টাইমে বপন হয়ে যায়। পিস ইনিশিয়েটিভ অনেক নেওয়া হয়েছিল, কিন্তু তার সঙ্গে একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট ইন্তিফাদা। তো ইন্তিফাদা কি, ইন্তিফাদা মানে হচ্ছে শুক অফ, অর্থাৎ মাস প্যালেস্টিনিয়ান আপরাইজিং। এটা হয় ফার্স্ট টাইম 1987 থেকে 1993-র মধ্যে। 1995-এ এসে পিএলও, পিএলও মানে হচ্ছে প্যালেস্তিনিয়ান প্যালেস্তিনিয়ান লিবারেশন অর্গানাইজেশন, লিবারেশন অর্গানাইজেশন। ওকে, এই পিএলও অ্যান্ড ইসরায়েল একে অপরকে রেকগনাইজ করে 1995-এ, অ্যান্ড প্যালেস্তানিয়ান অথরিটি পিএ ক্রিয়েট করা হয়। তো এরপরে সেকেন্ড ইন্তিফাদা হয়, এরপরে কিছু বছর মোটামুটি শান্ত থাকে পরিবেশ, তারপরে এরিয়েল শ্যারন, তদানীন্তন প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল, ইনি ভিজিট করেন আল আকসা আকসা মস্কেতে, এবং তারপরেই ভায়োলেন্ট কনফ্রন্টেশন আবার শুরু হয়। এরপরে ইসরায়েল 2005 সালে গাজা থেকে উইথড্র করে নেয়, বাট এখানে কি হয় না, একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয় এরপরে। এই পাওয়ার ভ্যাকুয়ামকে কাজে লাগিয়েই গাজাতে হামাস জয়লাভ করে, এবং হামাস ইলেকশনেতে জয়লাভ করে ওই গাজাতে, এবং কনফ্লিক্ট আসে তাদের সাথে ফাতার। তো 2007 সালে হামাস টেক ওভার করে গাজা পুরোপুরিভাবে, এবং ইসরায়েলি ব্লকেড শুরু হয়। তো 2008 সালে, 2012 সালে, 2014 সালে 3টে অপারেশন হয় এগেনস্ট হামাস। তার মধ্যে একটা হচ্ছে অপারেশন কাস্টলিট 2008-এ, পিলার অফ ডিফেন্স 2012-এ, আর প্রোটেক্টিভ এজ 2014 সালে। তো সিভিয়ার হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হয়, মানবিক সংকট ইন গাজা, আরো বেশি র্যাডিক্যালাইজেশন হতে শুরু করে, আর ডিপ্লোম্যাটিক আইসোলেশন হয় হামাসের। তো এরপরে কিছু বছর আবার শান্ত থাকে পরিবেশ, তারপরে আব্রাহাম অ্যাকর্ডস হয় 2020 সালে। সেটা হচ্ছে কি না, ইউএই আর বাহরিনের সঙ্গে নর্মালাইজ করা হয় রিলেশন, কার না, ইসরায়েলের। এটা ব্রোকার করে ইউএস এর দায়িত্বে, মধ্যস্থতাতে ইউএস এর এটা হয়। ওকে, মানে কি, এটা একটা মুসলিম কান্ট্রি, নর্মালি সমস্ত মুসলিম কান্ট্রি ওয়াজ এগেনস্ট ইসরায়েল, বাট ইউএই এবং বাহারিন টাইসটাকে নর্মালাইজ করে 2020 সালে। ইন মে 2021-এ কি হয় না, ক্ল্যাশেস শুরু হয় জেরুজালেমে, যেটা হয় 11 ডে ওয়ার বিটুইন হামাস অ্যান্ড ইসরায়েল। এরপরে 2023-তে অক্টোবর 7, যেটা সবচেয়ে ফেমাস, এটা হচ্ছে রিসেন্ট ট্রিগার। হ্যাঁ, ইমিডিয়েট ট্রিগার হচ্ছে এটা অক্টোবর 7-এ যে অ্যাটাকটা আমরা সবাই জানি, যে প্যারাশুটে করে উড়ে এসে একটা কনসার্টেতে ঢুকে র্যান্ডম গুলি চালিয়েছিল হামাসের লোকজন, সারপ্রাইজ অ্যাটাক করেছিল উইথ 5,000, তারপর রকেট লঞ্চও করেছিল 5,000 রকেটস। ঠিক আছে, এরপরে ইসরায়েল রিটালিয়েট করে, 1,000 কিল্ড, মাস ডিসপ্লেসমেন্ট ইন গাজা। তারপরে গাজাকে পুরো বম্বিং করতে শুরু করে ইসরায়েল, অ্যান্ড এখনকার অবস্থা তো আমরা দেখেছি ছবিতে গাজার। তো মানবিক সংকট একটা তৈরি হয়, ফুড, ফুয়েল, ওয়াটার সবকিছু কাট অফ, এবং হসপিটালসও ডিস্ট্রয় করে দেওয়া হয়। এটা কি করে না, ইম্প্যাক্টটা কি না, ডিভাইড, প্রচুর সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস, মানে সিভিলিয়ানরা প্রচুর হতাহত হয়, এবং ইউএন ইসরায়েলকে ওয়ার্ন করে অফ ওয়ার ক্রাইমস। ওকে, এরপরে এসকেলেশন টু রিজিওনাল ক্রাইসিস 2024-তে এপ্রিল মাসে এবং অক্টোবর মাসেতে কি হয় না, ইরান
যোগ যোগ করে এই যুদ্ধে। ইরান অ্যাটাক করে ইসরায়েলকে। ওকে, এরপরে হেজবুল্লাহ। হেজবুল্লাহ হলো লেবাননের একটা টেররিস্ট গ্রুপ, যেটা ব্যাকড বাই লেবানন। তো এরাও কিন্তু ওয়ার ফ্রন্ট খুলে দেয় একটা নর্থে ইসরায়েলের সাথে। মিডল ইস্টও অন এজ, কারণ প্রক্সি ওয়ার চলতে থাকে ইরান, হেজবুল্লাহ আর হামাসের সঙ্গে ইসরায়েল এবং তার অ্যালায়েন্সের। এতে কি হয় না, গ্লোবাল অয়েল প্রাইস হাইক হয়, গ্লোবাল অয়েলের দাম বেড়ে যায়। হ্যাঁ, ইউএস ওয়ান্স অফ ইউএন ওয়ান্স অফ ইরিভার্সেবল হিউম্যানিটেরিয়ান ক্যাটাস্ট্রফ, অর্থাৎ এমন বিপর্যয় যেটাকে পূরণ করা যাবে না, মানে অপূরণীয়। ইন গাজা ইম্প্যাক্ট কি? ইম্প্যাক্ট হচ্ছে যে এর রিফিউজিরা সিরিয়া এবং লেবাননের দিকে চলে যায়, এর প্রভাব সিরিয়া এবং লেবাননে পড়ে। গ্লোবাল মার্কেটের অবস্থা খারাপ হয়ে যায় এবং ইরানের সাথে ন্যাটোর একটা উত্তেজনা বাড়ে। তো ইন্ডিয়া স্ট্যান্ড পয়েন্ট কি এখানে? ইন্ডিয়া সাপোর্ট করে, প্রথম থেকেই সাপোর্ট করে এই টু স্টেট সলিউশনকে। ওকে, এবং প্যালেস্তিনিয়ান স্টেটহুডকেও সাপোর্ট করে। অন্যদিকে টেরোরিজমকে কন্ডেম করে এবং আর্জ করে ইসরায়েলকে টু রিস্ট্রিক্ট। 2023 সালেতে একটা ইউএন রেজলিউশন হয় অন সিজ ফায়ার, বাট সেখান থেকে ইন্ডিয়া অ্যাবসেন্ট করে। কেন? কারণ হামাসের টেরোরিজমের কথা সেখানে মেনশন ছিল না। অপারেশন অজয় করে, এই অজয় অপারেশনের আন্ডারে ইন্ডিয়ান ন্যাশনালসদেরকে ইসরায়েল এবং প্যালেস্তাইনে যে যুদ্ধের এরিয়া সেখান থেকে বার করে আনে। 2025-এ ইন্ডিয়া হিউম্যানিটেরিয়ান এড, মানবিক সাহায্য পাঠায় প্রায় 141 মিলিয়ন। ওকে, ফুড সাপ্লাইজ অ্যান্ড মেডিকেল এড। আচ্ছা, ইন্ডিয়ার কনসার্ন হচ্ছে কি না, 9 মিলিয়ন ইন্ডিয়ান্স এখনো মিডল ইস্টে আছে। গালফের মাধ্যমেতে অয়েল সাপ্লাই হয়, সেটার মধ্যে কোনো অসুবিধা না হয়। আর নেক্সট কি, যে ইসরায়েলের সাথে এবং আরব রাষ্ট্রদের সাথে সবার সঙ্গেই তাকে সঠিক সম্পর্ক করতে হবে, কারণ ডিফেন্স আর টেকের জন্য ইসরায়েলের প্রয়োজন অ্যান্ড আরব কান্ট্রিজকে প্রয়োজন ফর এনার্জি অ্যান্ড ট্রেড। তো যে ইস্যুগুলো এখনো আনরিজলভ, তার মধ্যে একটা হচ্ছে জেরুজালেম। ইসরায়েল বলে সেটা ক্যাপিটাল, আনডিভাইডেড ক্যাপিটাল। ওকে, প্যালেস্তিনিয়ানরা মনে করে ইস্ট জেরুজালেম তাদের ক্যাপিটাল। ওয়েস্ট ব্যাংকের যে সেটেলমেন্ট, সেখানে ইসরায়েলি ল অনুযায়ী মনে করে লিগাল, আর ইললিগাল মনে করে হচ্ছে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী। ইসরায়েলিরা ওয়েস্ট ব্যাংকেতে অনেক সেটেলমেন্ট তৈরি করেছে সেইগুলো। আর রিফিউজিসদেরকে রিটার্ন করার কোনো রাইট দেবে না বলে দিয়েছে। ঠিক আছে, আর এদিকে হামাসকে টেররিস্ট গ্রুপ মনে করে, বাট প্যালেস্তিনিয়ানরা এখনো তাকে রেজিস্ট্যান্স মুভমেন্ট বলে মনে করে। নেক্সট হচ্ছে ইম্প্যাক্ট অন দ্য ওয়ার্ল্ড। তো ইম্প্যাক্টের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মানবিক যে ইম্প্যাক্ট, সেটা হচ্ছে 35,000-এর উপরে ডেট, তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে সিভিলিয়ান্স। ইনফ্রাস্ট্রাকচার পুরো ডিস্ট্রয়েড, এক একটা শহর লেভেলড হয়ে গেছে। আর এদিকে ইকোনমিকের দিক থেকে দেখতে গেলে অয়েল প্রাইস সার্চ করেছে, শিপিং ডিসরাপ্টেড হচ্ছে। আচ্ছা, টেররিজম আরো বেড়ে গেছে, কারণ এটা একটা একটা ভায়োলেন্স উইল লিড টু সাইকেল অফ ভায়োলেন্স। ওকে, এছাড়া কি না, ইরান ইসরায়েলের যে টেনশন, সেটা ইউএস, রাশিয়া, চায়নারও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে এখানে। নেক্সট হচ্ছে ওয়ে ফরওয়ার্ড। তো এখান থেকে বেরোবে কিভাবে? প্রথম হচ্ছে রিভাইভ টু স্টেট সলিউশন, সিজ ফায়ার এগ্রিমেন্ট, পিস মনিটরিং, আর এডটা যেন যায় সেটাকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট হচ্ছে কি, যে ইসরায়েলি সেটেলমেন্ট যেটা হচ্ছে সেটাকে ফ্রিজ করতে হবে। নেক্সট হচ্ছে যে প্যালেস্তিনিয়ান যে ফ্যাকশন গুলো আছে তাকে ডিসআর্মামেন্ট করতে হবে, মানে ওই টেরোরিজমকে বন্ধ করতে হবে যেভাবেই হোক। আর গাজাকে রিবিল্ড করতে হবে, আর সেটা একমাত্র গাজার লোকেরা করতে পারবে না, বাট ইন্টারন্যাশনাল কোঅপারেশনের প্রয়োজন তার জন্য। ওকে, আর রোল ফর নিউট্রাল নেশনস লাইক ইন্ডিয়া ইজ টু অ্যাক্ট অ্যাজ মিডিয়েটর। ওকে, চলো, এটা গ্রিন হাইড্রোজেন মিশন। ওকে, তো হাইড্রোজেনই কেন, কেন অক্সিজেন নয়? কেন হাইড্রোজেনকে চুজ করা হয়েছে? অক্সিজেন নয় কেন, মিথেন নয় কেন, ফসফরাস নয় কেন? কারণ হাইড্রোজেনের এনার্জি ডেন্সিটি এনার্জি ডেন্সিটি ইজ ভেরি হাই। ওকে, তো এনার্জি ডেন্সিটি মানে কি না, এনার্জি স্টোরড ডিভাইডেড বাই সাইজ অর ওয়েট অফ দ্য মেটেরিয়াল। মানে কি না, এনার্জি স্টোর আছে যতটা, তার ডিভাইডেড বাই তার ওয়েট। তো যদি আমরা ইউরেনিয়ামের দেখি, ইউরেনিয়াম 235, যেটা নিউক্লিয়ার ফুয়েল, তার হচ্ছে অ্যারাউন্ড 8 crore mj পার কেজি। সেখানেই হাইড্রোজেনের হচ্ছে অ্যারাউন্ড 120 mj পার কেজি। অ্যান্ড
পেট্রোল যেটা আমরা ইউজ করি অ্যাজ এনার্জি 44 mj পার কেজি। ওকে, তার মানে কি পেট্রোলের থেকেও এর এনার্জি ডেন্সিটি হাইড্রোজেনের বেশি আছে। অন্যদিকে যদি অক্সিজেনের কথা বলি, কেন অক্সিজেনকে নেওয়া হয়নি, অক্সিজেন হচ্ছে অ্যারাউন্ড 0.7 mj পার কেজি। ওকে, আচ্ছা এবার দেখে নিই আমরা যে হাইড্রোজেনের সমস্যাটা কি। হাইড্রোজেনের সমস্যা হচ্ছে ভলিউমেট্রিক যে এনার্জি ডেন্সিটি সেটা কিন্তু কম। কেন কম না, হাইড্রোজেন হচ্ছে একটা হালকা গ্যাস, প্রচন্ড হালকা, তাই জন্য কিনা ভলিউম যেটা সেটা সে বেশি নেয়। ওকে, যেহেতু হালকা গ্যাস, 1 লিটারেরই যে ভলিউমটা সেটা অনেকটা বেশি হয়। সেই জন্য কি না, যে ফুয়েল সেল হয় তাতে কম্প্রেস করে রাখা হয় হাইড্রোজেন গ্যাসকে। ওকে, কম্প্রেসড হাইড্রোজেন গ্যাস থাকে তাতে, যাতে তার ডেন্সিটিটা এতে বেশিও হয়, আরো বেশি হয় এবং ভলিউমটা কমে যায়। তো এই জন্য হাইড্রোজেনকে নেওয়া হয়। বাট কারণ কি ইন্ডিয়ার কারণ হচ্ছে যে ইন্ডিয়া কমিট করেছে যে নেট জিরো এমিশনস বাই 2070, আর তাই জন্য তাকে রিডিউস করতে হয় ফসিল ফুয়েল ইউজ, এনার্জি সিকিউরিটি এবং সেলফ রিলায়েন্সের প্রয়োজন। তাই জন্য শিফট করতে হবে টুয়ার্ডস ক্লিন ফুয়েলের দিকে। আর ক্লিন ফুয়েলের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোজেন। সেই জন্যই এই গ্রিন হাইড্রোজেন মিশন যেটা জানুয়ারিতে লঞ্চ করেছিল 2023-তে বাই ইউনিয়ন ক্যাবিনেট। নোডাল মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, MNRE। আর যে টোটাল আউটলে যে অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে 19,744 crore। তো অবজেক্টিভ কি, অবজেক্টিভ হচ্ছে প্রোডাকশন টার্গেট হচ্ছে 5 MMT, MMT মানে হচ্ছে মিলিয়ন মেট্রিক টনস, 5 MMT অফ গ্রিন হাইড্রোজেন পার ইয়ার বাই 2030, এটা অ্যাচিভ করতে হবে। রিনিউয়েবল এনার্জি যে ক্যাপাসিটি, ঠিক আছে, সেটা হচ্ছে 125 GW হতে হবে। ইনভেস্টমেন্ট গোল হচ্ছে 8 লাখ crore। এগুলো সবই 2030-র মধ্যে। জবস টার্গেট 6 লাখ নিউ জব ক্রিয়েট করা। অ্যান্ড ফসিল ফুয়েল যে ইম্পোর্টের যে রিডাকশন পার ইয়ার অ্যানুয়ালি সেভ করতে হবে 1 লাখ crore সেভিংস, ঠিক আছে, পার ইয়ার অ্যানুয়ালি। আর জিএইচজি যে এমিশনস সেটা কমাতে হবে 50 MMT পার অ্যানাম। ওকে, কি কম্পোনেন্ট কি আছে, সাইট প্রোগ্রামটা কি করে না, এটা ইনসেন্টিভ দেয়। কাদেরকে দিচ্ছে, ইলেকট্রোলাইজার ম্যানুফ্যাকচারার যারা এবং গ্রিন হাইড্রোজেন যারা ম্যানুফ্যাকচারার প্রোডাকশন যারা করছে তাদেরকে ফিনান্সিয়াল ইনসেন্টিভ দিচ্ছে। তাদের যে ডোমেস্টিক ইলেকট্রোলাইজার জন্য, ইলেকট্রোলাইজার কি, H2O কে ভাঙা হয় বাই কেমিক্যাল প্রসেস ইন H2 অ্যান্ড O2। অর্থাৎ হাইড্রোজেন প্রডিউস করার জন্য H2O কে ভাঙা হয় বাই কেমিক্যাল প্রসেসের মাধ্যমে। এই যে প্রসেসটা সেটাই হচ্ছে ইলেকট্রোলাইসিস। এবং যে অ্যাপারেটাসটা ইউজ করা হয়, অ্যাপারেটাস যেটা ইউজ করা হয়, অর্থাৎ যন্ত্র যেটা ইউজ করা হয়, দ্যাট ইজ ইলেকট্রোলাইজার। তো এই ইলেকট্রোলাইজার যারা তৈরি করছে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। ওকে, নেক্সট যে গ্রিন হাইড্রোজেন হাবস তৈরি করতে হবে দুটো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, পাইপলাইন, স্টোরেজ, রিফুয়েলিং স্টেশনস এইসবগুলো তৈরি করতে হবে, R&Dর উপর সাপোর্ট দিতে হবে। ওই 19,000 crore যে টোটাল আউটলে আছে তার মধ্যে থেকে অ্যারাউন্ড 400 crore, যেটা খুবই কম, R&Dর জন্য। আরো বেশি দেওয়া উচিত ছিল। নেক্সট হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে সেক্টর স্পেসিফিক ট্রেনিং দরকার, কারণ হাইড্রোজেন টেকনোলজিতে স্কিল খুবই কম এখন, এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপেরও প্রয়োজন আছে। নেক্সট কি, নেক্সট হলো টাইপস অফ হাইড্রোজেন কালার কোডিং। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু হচ্ছে একটা, হাইড্রোজেন হচ্ছে একটা কালারলেস, কালারলেস, অর্ডারলেস, মানে গন্ধহীন একটা কম্পোনেন্ট বা কম্বাস্টেবল গ্যাস একটা হাইড্রোজেন। আর ন্যাচারালি অকারিং যে হাইড্রোজেন সেটাকে বলে হোয়াইট হাইড্রোজেন, যেটা পাওয়া যায় আর্থ ক্রাস্টে পাওয়া যায়। ঠিক আছে, তো এইটা যদিও কালারলেস, অর্ডারলেস কোনো গন্ধ নেই, তাহলে কি করে গ্রিন, ব্লু, গ্রে হতে পারে? এটার কারণটা হলো যে ম্যাটার করে এটা সোর্সের উপরে এবং এমিশনের উপরে। সোর্স এবং এমিশনের উপর ডিপেন্ড করেই এই কালার কোডিংটা করা হয়েছে, যদিও হাইড্রোজেন কোনো কালার নেই। তো গ্রিন হাইড্রোজেন কোনটা, যেটা রিনিউয়েবল এনার্জি সোর্স ইউজ করে প্লাস ইলেকট্রোলাইসিস ইউজ করে। ইলেকট্রোলাইসিস তার জন্য কি হয় না, জিরো এমিশনসটা জিরো হয়, দ্যাট ইজ ওয়াই এটাকে বলে গ্রিন হাইড্রোজেন। এরপরে আচ্ছা, এর সাথে একটা আছে যেটা হচ্ছে ইয়েলো হাইড্রোজেন। ইয়েলোটা কি না, সোলার পাওয়ার। সোলার যেটা রিনিউয়েবল এনার্জি, যেখানে সোলার ইউজ হয় সে হচ্ছে ইয়েলো।
এটাও জিরো এমিশন হয় ইয়েলোতেও। ব্লু হাইড্রোজেনে কি এটা হচ্ছে ফসিল ফুয়েল বেসড, বাট কি না কার্বন ক্যাপচার করে এবং স্টোরেজ করে, অর্থাৎ লো এমিশনস। কার্বন ক্যাপচার করা হয় যখন প্রসেসটা হয় ফসিল ফুয়েল বেসড হলেও, যে কার্বন এমিট হয় সেটাকে স্টোর করে নেওয়া হয় এবং ক্যাপচার করা হয়। এটা হচ্ছে ব্লু হাইড্রোজেন। তারপর হচ্ছে গ্রে হাইড্রোজেন। গ্রে হাইড্রোজেনের কি এটাও ফসিল ফুয়েল বেসড, বাট নো সিসিএস, অর্থাৎ কার্বন ক্যাপচার এন্ড স্টোরেজটা নেই এতে। এটাই কিন্তু আমাদের মানে কি হাই এমিশনস। এটাই কিন্তু ইন্ডিয়াতে হাইয়েস্ট। এখন ইন্ডিয়ার প্রোডাকশন যেটা হচ্ছে সেটা কিন্তু ম্যাক্সিমাম গ্রে হাইড্রোজেনের। এছাড়া হচ্ছে ব্ল্যাক এন্ড ব্রাউন হাইড্রোজেন। এটা কোল বেসড, ভেরি হাই এমিশনস। পিঙ্ক রেড পার্পল এটা নিউক্লিয়ার পাওয়ার বেস ইলেকট্রোলাইসিস। আর টার্কোয়েজ হচ্ছে মিথেন পাইরোলাইসিস। পাইরোলাইসিস মানে হচ্ছে কম্বাশন বা হিটিং উইথাউট অক্সিজেন, ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন, এটাকে বলে পাইরোলাইসিস। তো মিথেন পাইরোলাইসিস এর মাধ্যমে যেটা তৈরি হয় দ্যাট ইজ টার্কোয়েজ। আর হোয়াইটটা তো আমরা দেখলামই, যে আর্থের ক্রাস্টে ন্যাচারালি অকারিং যেটা সেটা। অ্যাপ্লিকেশন কি আছে? অ্যাপ্লিকেশন আছে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে, স্টিলেতে, অয়েল রিফাইনিং এ, সিমেন্টেতে, মোবিলিটিতে দেখে বাস, ট্রাকস, রেলস, শিপস, ফুয়েল সেল এভিস মোবিলিটিতে, পরিবহনের ক্ষেত্রে, পাওয়ারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী শক্তি সঞ্চয় মানে লং ডিউরেশন এনার্জি স্টোরেজের জন্য, মাইক্রোগ্রিডের জন্য। এক্সপোর্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট সবুজ অ্যামোনিয়া বা গ্রিন অ্যামোনিয়া ফর গ্লোবাল শিপিং এবং ফার্টিলাইজারের জন্য। এই এছাড়া কি কারেন্ট স্ট্যাটাস হচ্ছে যে 6 MMT পার ইয়ার হচ্ছে কনজাম্পশন ইন্ডিয়ার। আর এটা 28 MMT হয়ে যাবে বাই 2050। আমি বলছিলাম পরিবহনেতে ইউজ হচ্ছে, পরিবহনেতে এনটিপিসি 5টা বাস চালাচ্ছে লেতে, ঠিক আছে, ফুয়েল সেল বাসেস। ইন্দোরেতে সিটি গ্যাসের সাথে হাইড্রোজেন ব্লেন্ডিং চলছে, সেটা করছে কে? গেল। আর অয়েল ইন্ডিয়া হাইড্রোজেন পাওয়ার্ড হাইব্রিড বাস চালাচ্ছে। নেক্সট কি, একটা গ্রিন হাইড্রোজেন ভ্যালি ক্লাস্টার তৈরি করতে হবে, যেটা হচ্ছে R&D হাব, অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হাব। তো হাই প্রোডাকশন কস্ট একটা চ্যালেঞ্জেস এর মধ্যে মেন হচ্ছে হাই প্রোডাকশন কস্ট। কেননা এটা $3.5 to $5.5 পার কেজি, মানে 400 থেকে 500 টাকা হচ্ছে পার কেজি গ্রিন হাইড্রোজেনের জন্য। আর গ্রে এর জন্য প্রায় 200 টাকা পার কেজি। তার মানে কস্ট ইজ ভেরি হাই। এছাড়া কি আছে? ইনফ্রাস্ট্রাকচার গ্যাপস আছে, পাইপলাইনের গ্যাপ আছে, রিফুয়েলিং এর ইনফ্রাস্ট্রাকচারের অসুবিধা আছে। নেক্সট হচ্ছে ওয়াটার ইউজ হচ্ছে 9 লিটার পার কেজি, যেটা ভেরি হাই। তো ওয়াটার স্কার্স যে এরিয়া, সেখানে কিন্তু অসুবিধার সম্ভাবনা আছে। নেক্সট কি, ল্যাক অফ হারমোনাইজড সেফটি অ্যান্ড কার্বন ইন্টেন্সিটি স্ট্যান্ডার্ড। নেক্সট কি, স্কিল শর্টেজ আছে, 2.83 লাখ ওয়ার্কফোর্স দরকার। আচ্ছা, গাইডলাইন্সও ক্লিয়ার নয়। আর কি, গ্লোবাল কম্পিটিশনও হাই। অলরেডি ইউএস, ইউ, চায়না এরা অ্যাহেড অফ ইন্ডিয়া। হুম। জার্মানিতে যেরকম মোনোরেল চালানো হচ্ছে, যেটা হাইড্রোজেন পাওয়ার্ড। তো ওয়ে ফরওয়ার্ড হচ্ছে যে রিডিউস কস্টটা রিডিউস করতে হবে, 100 টাকা পার কেজি করতে হবে অ্যারাউন্ড বাই 2030। নেক্সট হচ্ছে ইনসেন্টিভাইজ করতে হবে ডোমেস্টিক ইলেকট্রোলাইজারকে, যে PLI মডেলে, মানে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ দিতে হবে। নেক্সট কি, বিল্ড গ্রিন হাইড্রোজেন করিডোরস অ্যান্ড পাইপলাইন্স, লঞ্চ করতে হবে, ডিজিটাল সার্টিফিকেশন লঞ্চ করতে হবে। আচ্ছা, এছাড়া হচ্ছে সেফটি গাইডলাইন্স এসব দিতে হবে। নেক্সট হচ্ছে সেন্টার স্টেটের কোঅর্ডিনেশন রাখতে হবে, ঠিক আছে, এসবগুলো সাপ্লাই চেনকে বেটার করতে হবে, এইসবই আছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া এবং G7 এর সম্পর্কটা প্রায় 12 ইয়ার্স এর, 12 কনজিকিউটিভ ইয়ার্স নয়, 6 কনজিকিউটিভ ইয়ার বাই PM মোদি। এটা হয়েছিল কোথায়? এটা হয়েছে হচ্ছে অ্যালবার্টায়, অ্যালবার্টা, কানাডা। হুম। 51st G7 সামিট, 51st অ্যালবার্টা কানাডায় হয়েছে। কবে হয়েছে? 16th আর 17th জুন 2025। এখানে ইন্ডিয়াও ডাক পেয়েছিল 6 কনজিকিউটিভ টাইম। আর টোটালি 12 টাইমস টোটাল ডাক পেয়েছে, তার মধ্যে 6 এটা কনজিকিউটিভ। এসি কম্পোজিশন হচ্ছে ইনক্লুডস জি7 ইনক্লুডস ইউএস, UK, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান অ্যান্ড EU। আচ্ছা, এছাড়া বিকেম G8 ইন
উইথ রাশিয়া ইন 1997। তারপরে ক্রাইমিয়াকে যখন অ্যানেক্স করে রাশিয়া, তারপর তাকে আবার G7 হয়ে যায়। অরিজিন হয় 1975-এ ফর্ম করা হয়। কেন? না, 1973 এর অয়েল ক্রাইসিসের জন্য। এই অয়েল ক্রাইসিস হয়েছিল ইয়ম কিপ্পুর যে ওয়ার হয়েছিল, ইয়ম কিপ্পুর যেটা আমরা এক্ষুনি দেখলাম, বিটুইন ইসরায়েল অ্যান্ড ইজিপ্ট অ্যান্ড সিরিয়া, ইয়ম কিপ্পুর ওয়ার 1973। তখন কি হয়েছিল না, আরবিয়ান কান্ট্রিরা ব্যান করে দিয়েছিল অয়েল অয়েল বেচা টু ইউ অ্যান্ড ইউএসএ। তখন একটা অয়েলের প্রাইস রাইজ হয়েছিল, প্রাইস হাইক হয়েছিল। সেটাই সেটাই হচ্ছে অয়েল ক্রাইসিস 1973। ওকে, এটা কিন্তু অ্যাকাউন্ট করে ফর 40% গ্লোবাল জিডিপি এবং 10% ওয়ার্ল্ড পপুলেশন। তো G7 এর পার্টিসিপেন্ট ইন্ডিয়া, যেরকম বললাম, আউটরিচ কান্ট্রি হিসাবে ইন্ডিয়া জয়েন করেছিল। আউটরিচ কান্ট্রি ইন্ডিয়া ছাড়া ছিল তাতে ব্রাজিল, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, মেক্সিকো, ইউক্রেন। এরা সবাই কিন্তু আউটরিচ কান্ট্রি ছিল। তো ফোকাস এরিয়া ছিল ইন্ডিয়ার জন্য এনার্জি সিকিউরিটি, এআই গভর্নেন্স, টেরোরিজম, আর ইউপিআই, আধার, মানে যেগুলো ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। ইন্ডিয়ার মেসেজ ছিল মেনলি অন অ্যাকশন অন টেরোরিজম। ডাবল স্ট্যান্ডার্ডটাকে এখানে কন্ডেম করেছিল পিএম মোদি। এছাড়া ইনক্লুসিভ এআই এর উপরে, এআই এথিক্স এর উপরে এবং গ্লোবাল সাউথের ভয়েস হয়েছিল ইন্ডিয়া। এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, সেটা হলো কানাডার সঙ্গে আফটার নির্জার মার্ডার, যেটা যে হচ্ছে খালিস্তানি টেররিস্ট, তার মার্ডারের পরে কিন্তু ইন্ডিয়া কানাডার মধ্যে একটা ডিপ্লোম্যাটিক প্রবলেম চলছিল। তো সেটা আবার, এই টাইসটা আবার রিনিউড হয়েছে। ওকে, জার্মানি, ইটালি, সাউথ কোরিয়া এদের সাথেও ইন্ডিয়ার বাইলেটারাল টক্স হয়েছে। নেক্সট হচ্ছে G7 এর যে সামিট হয়েছে তাতে কোনো জয়েন্ট কমিউনিকে, এবারের অদ্ভুত ব্যাপার হলো কোনো জয়েন্ট কমিউনিকে আসেনি। জয়েন্ট কমিউনিকে মানে জয়েন্ট একটা ডকুমেন্ট তৈরি করে, সেটা কিন্তু এবার আসেনি ডিউ টু ইউএস এর ইউএসএ আগেই বেরিয়ে গেছিল এই সামিট থেকে। 16 জুনেতেই বেরিয়ে গেছিল ডোনাল্ড ট্রাম্প, 16 জুনে। তো সেই জন্যই কিন্তু এটা হয়নি। তো এটা রিজনটা আমরা জানবো একটু পরেই। আচ্ছা, কারানাস্কিস ওয়াইল্ড ফায়ার চার্টার, এটা হয়েছে, সেটা হচ্ছে যে রিভার্স ডিফরেস্টেশন বাই 2030, খুব ইম্পর্টেন্ট। মিনারেল অ্যাকশনের কথা বলা হয়েছে, যেটার প্ল্যান ছিল জাপানের 5 পয়েন্ট প্ল্যান। রাইস পার্টনারশিপ, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের, লেড বাই ওয়ার্ল্ড ব্যাংক, এটাও সাপ্লাই চেনের জন্য। টিএনআর কন্ডেম করা। টিএনআরটা কি? ট্রান্সন্যাশনাল রিপ্রেশন, মানে একটা দেশের বাউন্ডারি থেকে অন্য দেশের বাউন্ডারিতে গিয়ে সেই দেশেতে, সেখানকার যে স্টেট অ্যাক্টে তাদের কারোর উপরে অ্যাটাক করা, এটা হচ্ছে ট্রান্সন্যাশনাল রিপ্রেশন। আচ্ছা, মাইগ্রেন্ট স্মাগলিং, এটাও একটা প্রবলেম। G7 গভ এআই, এটা হচ্ছে লঞ্চড বাই কানাডা, যেটা এথিক্যাল এআই গভর্নেন্সের জন্য। সাপোর্ট ফর ইউক্রেন, এইখানেই হচ্ছে প্রবলেমটা হয়েছিল, যে বলা হয়েছিল যে 50 বিলিয়ন লোন ফ্রোজেন রাশিয়ান অ্যাসেটসকে দিয়ে ইউক্রেনকে দেওয়া হবে, ইউজিং ফ্রোজেন রাশিয়ান অ্যাসেটস। এখানে কিন্তু নো জয়েন্ট কমিউনিকে, কারণ এটা অপোজ করে ইউএস এটার অপোজ করে। দ্যাট ইজ ওয়াই কোনো জয়েন্ট কমিউনিকে আসেনি। মিডল ইস্টের টেনশন তৈরি হয়। G7 কল্ড ইরান প্রিন্সিপাল সোর্স অফ ইনস্টেবিলিটি এবং ডিমান্ড করা হয় সিজফায়ার ইন গাজা। এআই গভর্নেন্সের কথা বলা হয় এবং এনার্জি ক্লাইমেট এইসবের কথা বলা হয়। নেক্সট চ্যালেঞ্জেস কি আছে? প্রথম হচ্ছে ইন্টারনাল রিস্কস, মানে ডিফারেন্সেস অন রাশিয়া, ট্রেড, এআই অ্যান্ড ক্লাইমেট। ইউএস এর যেমন রাশিয়ার ক্ষেত্রে জয়েন্ট কমিউনিকে হয়নি, সেরকমই ইউএস এর এআই গভর্নেন্স, সেখানেও ইউএসএ খুবই অ্যাগ্রেসিভ। তো নিজেদের মধ্যেই এখানে রিফট আছে। সেই জন্য ইউএস আর ইউর মধ্যে একটা টেনশন চলছে ট্রাম্প আসার পরে। হ্যাঁ, আচ্ছা, তো ওই জন্য নো জয়েন্ট ফাইনাল স্টেটমেন্ট, কোনো ফাইনাল জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া হয়নি। লিডারশিপ ভয়েড একটা তৈরি হয়েছে, ব্রেক ইন ট্রেডিশন। আর G7 এর গ্লোবাল রেলিভেন্সটাও কমে গেছে এখন। গ্লোবাল রেলিভেন্স কেন কমেছে? কারণ রাইজ অফ G20, ব্রিক্স, মাল্টিপোলারিটি, এই জন্য। অন্যান্য যে ইনস্টিটিউট গুলো আছে সেগুলো যেহেতু আরো বড় হয়ে উঠছে, ইনস্টিটিউশনস গুলো, দ্যাট ইজ ওয়াই G7 এর যে রেলিভেন্স সেটা কমে যাচ্ছে। আর মেন কারণ হচ্ছে যে ল্যাক্স রিপ্রেজেন্টেশন ফ্রম এমার্জিং পাওয়ার্স লাইক ইন্ডিয়া, চায়না এবং ব্রাজিল। সিগনিফিকেন্স কি আছে? সিগনিফিকেন্স হচ্ছে গ্লোবাল রেকগনিশন। ইন্ডিয়ার
এখন ফোর্থ লার্জেস্ট ইকোনমি, সো গ্লোবাল রিকগনিশন। নেক্সট হচ্ছে সাপ্লাই চেইনেতে একটা বিশাল বড় ইম্পর্টেন্ট অল্টারনেটিভ টু চায়না। নেক্সট ডিজিটাল লিডারশিপ, ইউপিআই, আধার, এদেরকে প্রমোট করা, এথিক্যাল এআই ইউজের জন্য ভয়েস হওয়া, গ্লোবাল সাউথের ভয়েস হওয়া, এবং জিওপলিটিক্যাল লেভারেজ নেওয়া এর মাধ্যমে। চ্যালেঞ্জেস কি আছে? চ্যালেঞ্জেস হচ্ছে পার্মানেন্ট মেম্বারশিপ কোনো ইন্ডিয়ান নেই, প্রথম কথা। নেক্সট হচ্ছে রাশিয়ার যে পলিসি, রাশিয়ার উপর যে পলিসি, তার জন্য ডাইভার্জেন্স আছে, ইন্ডিয়ার নিউট্রাল স্টান্স। অন্যদিকে জি সেভেনের যে কান্ট্রি, তারা স্যাংশন করেছে রাশিয়াকে। এদিকে ক্লাইমেট ট্রানজিশন প্রেশার আছে, ইন্ডিয়া ডিমান্ড করছে ক্লাইমেট জাস্টিস। ডায়াসপোরা স্ট্রেন আছে, যেটা ইন্ডিয়ার কানাডার মধ্যে একটা প্রবলেম তৈরি হয়েছিল নির্জেল মার্ডারকে নিয়ে। নেক্সট হচ্ছে টেরোরিজমের ডাবল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। সিলেক্টিভ জি7 রেসপন্সেস অন টেরোরিজম, এটা খুব প্রবলেমেটিক। নেক্সট যে ওয়ে ফরওয়ার্ড কি? ওয়ে ফরওয়ার্ড যে ডিপেন্ড করতে হবে ইকোনমিক টাইস, ফার্স্ট ক্লিন টেকেতে, ইনফ্রাস্ট্রাকচারে, এআইতে। ডিফেন্স এবং স্ট্র্যাটেজিক কোঅপারেশন দরকার, ডিজিটাল কোলাবোরেশনস প্রয়োজন, আর&ডি প্রয়োজন, জয়েন্ট আর&ডি। পুশ ফর জি7 এক্সপ্যানশন, এক্সপ্যানশন করতে হবে জি7 কে, জি7 থেকে জি10 হতে হবে। আর আউটরিচ আউটরিচটা বাড়াতে হবে, লাইক ইন্ডিয়া এবং ব্রাজিলের সাথে, এরকম যে কান্ট্রি যারা হচ্ছে এখন ইমার্জিং ইকোনমিস, তাদের সাথে। তো নেক্সট অ্যাপ্রিভিয়েশনস এবং যে স্কিমস আছে, সেগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। হ্যাঁ, নিচে ডেসক্রিপশন বক্সেতে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো চলো আজকে এখানেই।